বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধির পাশাপাশি কিছু খাঁটি বাংলা সন্ধির প্রচলন রয়েছে। তবে সংস্কৃত সন্ধির নিয়ম অপেক্ষা খাঁটি বাংলা বা বাংলা তদ্ভব শব্দের সন্ধির নিয়ম অনেকটাই শিথিল। আজকের ক্লাসে মূলত আমরা এই খাঁটি বাংলা সন্ধি সম্পর্কেই আলোচনা করব। বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা। দেখো, আজকের আলোচনার প্রথমেই আমাদের জানতে হবে এই খাঁটি বাংলা সন্ধি বলতে কি বোঝায়। দেখো, বাংলা ভাষার নিজস্ব এক ধরনের সন্ধি আছে যেগুলোকে খাঁটি বাংলা সন্ধি বলা হয়। এই খাঁটি বাংলা সন্ধি প্রসঙ্গে তোমাদের কয়েকটা কথা মনে রাখা প্রয়োজন আছে। আচ্ছা, কথাগুলো কি? দেখো, খাঁটি বাংলা সন্ধির নিয়ম সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। খাঁটি বাংলা সন্ধির এই নিয়মগুলি প্রধানত উচ্চারণ নির্ভর। আর এই যে সন্ধিগুলো, এগুলো ধ্বনির সমীভবন, ধ্বনি লোপ প্রভৃতির এক একটা দৃষ্টান্ত এটা বলা যেতে পারে। আর এই খাঁটি বাংলা সন্ধিজাত শব্দগুলো বাংলা ভাষার অমূল্য সম্পদ। তাহলে এই খাঁটি বাংলা সন্ধিকে কটা ভাগে ভাগ করা যেতে পারে? দেখো, আমরা নিঃসন্দেহে বলবো দুটো ভাগে ভাগ করা যেতে পারে। আচ্ছা, ভাগ দুটো কি কি? দেখো, বাংলা স্বরসন্ধি এবং বাংলা ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, বাংলা স্বরসন্ধি কেমন হয়? বার যোগ এক বারেক, বঙ্গ যোগ আলি বঙ্গালী, যখন যোগ ই যখনই। আচ্ছা, বাংলা ব্যঞ্জন সন্ধি কোনগুলো হবে? কোথা যোগ থেকে কোত্থেকে, ডাক যোগ ঘর ডাকঘর, দেখো ক থেকে গ, হর যোগ তাল হরতাল। তাহলে যে খাঁটি বাংলা সন্ধি এবং তার ভাগ এ সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হলো। এবার তোমাদের অনেকের মধ্যেই প্রশ্ন হতে পারে, দাদা এতক্ষণ তো আমরা যখন পড়ছিলাম তখন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এগুলো পড়েছিলাম। দেখো, তৎসম বা সংস্কৃত সন্ধির ক্ষেত্রে বিসর্গ সন্ধিটি পড়ার প্রয়োজন আছে, কিন্তু বাংলা অর্থাৎ খাঁটি বাংলা সন্ধির ক্ষেত্রে বিসর্গ সন্ধির প্রয়োজন নেই। আচ্ছা, এবার আমরা এই সন্ধির নিয়মগুলোতে চলে যাব। প্রথমে আসবো আমরা খাঁটি বাংলার স্বরসন্ধির নিয়মে। দেখো, বাংলা স্বরসন্ধির যে সূত্রাবলী সেগুলোকে দেখলে আমরা প্রথম যে সূত্র পাই সেটা হচ্ছে পাশাপাশি দুটো স্বর থাকলে একটা স্বর লোপ পেতে পারে। আচ্ছা, এই লোপটা কেমন হতে পারে? দুভাবে হতে পারে। একটা পূর্ব স্বর লোপ পেতে পারে আর একটা পরস্বর লোপ পেতে পারে। আচ্ছা, পূর্ব স্বর লোপ পেলে তার উদাহরণ কেমন, পরস্বর লোপ পেলে তার উদাহরণ কেমন তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। যেমন বার যোগ এক বারেক, এটা পূর্ব স্বর লোপ। শত যোগ এক শতেক, খান যোগ এক খানেক, এত যোগ এক এতেক, দশ যোগ এক দশেক, আধ যোগ এক আধেক, তিল যোগ এক তিলেক, যত যোগ এক যতেক, মিথ্যা যুক্ত উক মিথ্যুক, এগুলো হচ্ছে পূর্ব স্বরলোপ। যেমন বার, বয়াকার র অ আর এ, দেখো একটা আসছে একটা আসছে না। আচ্ছা, যা যোগ ইচ্ছে তাই যাচ্ছে তাই, যা যোগ ইচ্ছে তাই যাচ্ছে তাই, কোটি যোগ এক কোটিক। তবে দেখো, গুটি যোগ এক গুটিক, দেখো এগুলো লুপ্ত হচ্ছে। খানি যোগ এক খানিক, কুড়ি যোগ এক কুড়িক, ছেলে যোগ আমি ছেলেমি, মেয়ে যোগ আলি মেয়েলি, ছোট যোগ এর ছোটর, দাদা যোগ এর দাদার। এই যে এগুলো না, এগুলো পাশাপাশি দুটো স্বর ছিল, একটা স্বর লোপ পেয়েছে, বিশেষ করে পরস্বর লোপ পেয়েছে। আমরা এবার 2 নম্বর নিয়মটাকে একটু দেখে নেব। দেখো, অ আ, রস্বই রস্যু, এ ও, এই যে 6টা স্বর মানে এই প্রভৃতির স্বরের পর যদি একার থাকে তাহলে সেই একার বিকৃত হয়ে অন্তস্থ হয়ে যায়। এই অন্তস্থ হয়ে যাওয়ায় সেরকম উদাহরণগুলো কোনগুলো? দেখো, ভালো যোগ এ ভালোই, নদে যোগ এ নদেই, মা যোগ এ মায়ে, মু যোগ এ মুইয়ে, জো যোগ এতে জোয়েতে, আলো যোগ এ আলোই, পাতা যোগ এ পাতাই, দই যোগ এ দইয়ে, পো যোগ এ পইয়ে। তাহলে এইগুলো আমরা মোটামুটি দেখে নিলাম। চলো পরের নিয়মে। অনেক স্থলে এক বা এর শব্দের পরে এ লোপ পাই। তার মানে যেখানে এক আছে বা এর আছে, এর স্থলে এটা লোপ পেয়ে যেতে পারে। কেমন?
খানি যোগ এক খানিক, আমরা এই উদাহরণটা আগে দেখেছি। কোটি যোগ এক কোটিক, দেখো এ লোপ পাচ্ছে। দিল্লি যোগ এর দিল্লির, গুটি যোগ এক গুটি, কুড়ি যোগ এক কুড়ি, কলকাতা যোগ এর কলকাতার। এক কথায় এখান থেকে একটা স্বর লোপ পাচ্ছে, এটা প্রথম নিয়মের মতো এটা আমরা বলতে পারি। এবার তাহলে আমরা 4 নম্বর নিয়মটাকে দেখে নেব। 4 নম্বর নিয়মে আমরা পাবো সংস্কৃত সন্ধির অনুকরণে বাংলা স্বরসন্ধি পাওয়া যায়। যেমন তৎসম যোগ অতৎসম শব্দ থাকবে, মত যোগ অন্তর মতান্তর, দিল্লি যোগ ঈশ্বর দিল্লীশ্বর, ঝুলন যোগ উৎসব ঝুলনোৎসব, উপর যোগ উক্ত উপরোক্ত, চাষ যোগ আবাদ চাষাবাদ, বঙ্গ যোগ আলী বঙ্গালী। তাহলে এই হচ্ছে 4 নম্বর নিয়ম। এবার 5 নম্বর নিয়মটা দেখে নিই। দেখো অনেক ক্ষেত্রে ই এবং ওর পূর্ববর্তী অকার লোপ পায়, মনে রাখবে রস্বই এবং ও। যখন যোগ ই, দেখো যখনই। তোমার যোগ ই তোমারই, দেখো এই যখন যখন ন অলোপ পেল কিন্তু। এখন যোগ ও এখনো, কার যোগ ও কারো, তখন যোগ ই তখনই, কোনো যোগ ও কোনো, আর যোগ ও আরো, কখন যোগ ও কখনো। তাহলে এই যে স্বরসন্ধির 5টা সূত্র আমরা পড়লাম, এরপরে আমাদের দেখতে হবে বাংলা ব্যঞ্জন সন্ধি সম্পর্কে। বাংলা ব্যঞ্জন সন্ধির যে সূত্রাবলী তার প্রথমে আমরা বলবো, পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন হলে পূর্বপদের শেষ স্বর লোপ পায়। যেমন অলোপ পায়, বর যোগ দাদা বরদাদা থেকে বরদা, কাল যোগ সিটে কাল সিটে। আচ্ছা আলোপ পেলে তার উদাহরণগুলো কেমন হতে পারে? কাঁচা যোগ কলা কাঁচকলা, দেখো আকার নেই। ঘোড়া যোগ গাড়ি ঘোড় গাড়ি, কোথা যোগ থেকে কোত্থেকে, টাক যোগ শাল টাকশাল। আচ্ছা ই বর্ণ লোপ পায়, রস্বই। শিশি যোগ কালো শীষ কালো, পানি যোগ ফল ফান ফল, বেশি যোগ কম বেশ কম, চিরুনি যোগ দাঁতি চিরুন দাঁতি, ঢেকি যোগ শাল ঢেকশাল। আচ্ছা এবার যদি রস্যু বর্ণ লোপ পায় তাহলে তার উদাহরণগুলো কেমন হবে? উঁচু যোগ কপালি উচ্চ কপালি, সরু যোগ চাকলি সরু চাকলি বা শর্ট চাকলি। হয়েছে? এ লোপ পেলে কেমন হতে পারে? পিছে যোগ মোড়া পিছ মোড়া, পিছে যোগ শ্বশুর পিস শ্বশুর। এইগুলো হচ্ছে সবটা শেষ স্বর লোপ পাচ্ছে। এবার আমরা দেখে নেব ব্যঞ্জন সন্ধির 2 নম্বর নিয়মটিকে। পরপদের প্রথম বর্ণ ঘোষ বর্ণ, পূর্বপদের শেষ ব্যঞ্জন লোপ হয়। যেমন জগৎ যোগ জন জগজন, দেখো খন্ডের তত্ত্ব এখানে থাকছেই না বলতে পারো। জগৎ যোগ বন্ধু জগৎ বন্ধু, জগৎ যোগ মোহন জগমোহন। চলো পরের নিয়মে, পরপদের প্রথম বর্ণ শেষ বর্ণ হলে, পরপদের প্রথম বর্ণ শেষ বর্ণ হলে পূর্বপদের শেষ অঘোষ বর্ণটির স্থানে ঘোষ হয়। কেমন ডাক যোগ ঘর ডাকঘর, দেখো ডাকঘর। হাত যোগ ধরা হাত ধরা, তটা যে বর্গের সেই বর্গের দেখো অঘোষ বর্ণ, তাই না? ঘোষ হয়ে যাচ্ছে। হাট যোগ বাজার হাট বাজার, এক যোগ গুণ এক গুণ, নাত যোগ বউ নাত বউ, 5 যোগ জনকে 5 জনকে। আচ্ছা এবার 4 নম্বর নিয়মটা দেখব। পরপদের প্রথম বর্ণ অঘোষ হলে পূর্বপদের শেষস্থ ব্যঞ্জনটির স্বর শূন্য অঘোষ হয়। কেমন রাগ যোগ করেছে রাগ করেছে, বর যোগ ঠাকুর বর ঠাকুর। হয়েছে? এবার চলো আমরা চলে যাই 5 নম্বর নিয়মে। তালবস্য মূর্ধন্যস্ব এবং দন্তস্ব, এগুলো যদি পড়ে থাকে তাহলে পূর্বপদের অন্তঃস্থিত চ স্থানে তালবস্য হয়। তাহলে আমরা বলবো তালবস্য মূর্ধন্যস্ব এবং দন্তস্ব, এগুলো যদি পড়ে থাকে তাহলে পূর্বপদের একেবারে শেষের দিকে যদি চ থাকে সেই চয়ের জায়গায় তালবস্য হয়। যেমন 5 যোগ স 500, দেখো চটা তালবস্য। 5 যোগ সোলাং 500 লং, 5 যোগ শের 500। এবার দেখবো 6 নম্বর নিয়মটিকে। পরপদের প্রথমে চ বর্গের বর্ণ থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ত বর্গের বর্ণটি চ বর্গের বর্ণের সঙ্গে মিলে যায়। যেমন 7 যোগ জন্ম 7 জন্ম, দেখো লক্ষ্য করো তটা বর্গী জ হয়েছে। নাথ যোগ জামাই নাথ জামাই, হাত যোগ ছানি হাত ছানি, তাহলে তটা চয়ে পরিণত হয়েছে। আমরা তাহলে এই যে 6টা নিয়ম দেখলাম, এর পাশাপাশি কিন্তু আমাদের আরো বেশ কিছু নিয়ম দেখতে হবে। আচ্ছা সেই নিয়মগুলো কি কি? দেখো পরের নিয়মে আছে 7। স্বরবর্ণের পর ছ থাকলে ছ স্থানে সংস্কৃত ব্যঞ্জন সন্ধির অনুরূপ চয়চ্ছয় হয়। যেমন বি যোগ ছিরি বি যোগ ছিরি বিচ্ছিরি। হয়েছে? আচ্ছা এবার আমরা 8 নম্বর নিয়মটাকে দেখব। যদি ত মানে খণ্ডের ত থাকতে পারে, এরপর দন্তস্ব থাকে তাহলে উভয় মিলে চয়চ্ছয় হয়। কেমন? উত যোগ সব উৎসব, উত যোগ স্বর্ণ উচ্ছন্ন, কুত যোগ শীত কুৎসিত, বৎ যুক্ত স্বর বৎসর।
এবার দেখবো আমরা 9 নম্বর নিয়মটিকে। পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হলে পূর্বপদের শেষ বর্ণ র সেই ব্যঞ্জনে পরিণত হয়। যেমন 4 যোগ টি, চারটি, দেখো টিটা এটাই হস্যি। কর যোগ তাল, কত্তাল, দেখো তয় তয়, মানে রটা বিলুপ্ত হয়ে গিয়ে তয় তয় হলো। আর যোগ না, আর না মানে শেষ বর্ণটা ডবল হচ্ছে, হর যোগ তাল, হরতাল। তাহলে এই যে সন্ধির ক্লাসে আমরা আজকে খাঁটি বাংলা সন্ধি সম্পর্কে আলোচনা করলাম। দেখতে দেখতে দেখো সন্ধি অধ্যায়টা শেষ হয়ে গেল। পরবর্তীতে আমি একটা সন্ধি থেকে স্পেশাল ক্লাস করানোর ইচ্ছে আছে, যেখানে পরীক্ষায় যে ধরনের সন্ধি আসে সেগুলো নিয়ে এবং তার কিছু শর্টকাট সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা আপাতত ক্লাসগুলোকে একটু মনোযোগ দিয়ে দেখো, অন্তত জানা থাকবে, বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।